নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। জলঢাকা নদীর বাঁধ ভাঙা বিপর্যয়ে আশ্রয়হীন একাধিক পরিবার। সমগ্র এলাকা জুড়ে এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপের চিত্র। অনিশ্চয়তায় মোড়া জনজীবন। ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত পুনর্বাসনের আর্জি। ধূপগুড়ির গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ প্লাবিত এলাকা পরিদর্শনে এলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। জলপাইগুড়িতে সকাল সকাল ঘটল এক দুর্ঘটনা। টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত 2। বৃহস্পতিবার সকালে বড় পোস্ট অফিস সংলগ্ন এলাকায় বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকলো জলপাইগুড়ি শহর। এদিন সকালেই একটি বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হন উভয় গাড়ি চালক। স্থানীয়রা জানান, হঠাৎ করে দুটি গাড়ি বিপরীত দিক থেকে এসে ধাক্কা খায়। দুর্ঘটনার জেরে রাস্তায় আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও কোতোয়ালি থানার পুলিশ। দমকল কর্মীরা গুরুতর আহত টোটো চালককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বাইক আরোহীরও প্রাথমিক চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেন। পুলিশ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত টোটো ও বাইক উদ্ধার করে থানায় নিয়ে গেছে। বাইকের হ্যান্ডেল ও টোটোর সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার টোটো? না, আমার টোটো নয়। আপনার কি নাম? আমার নাম হচ্ছে উত্তম দাস। কি হয়েছে বলেন? আমি দেখলাম এইখানটা থেকে টোটোটা ওই পাশ থেকে টোটোটা এই পাশে যাচ্ছে আর ওই পাশ থেকে গাড়িটা এসে সামনাসামনি অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। কে মারলো? টোটোরা মারলো না বাইকেল মারলো? আমি অতটা গুরুত্ব দিতে পারলাম না। আমি ফটো দেখতে যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, এই পাশ দিয়ে একটা টোটো আসলো, ওই পাশ দিয়ে বাইকটা এসে সামনাসামনি অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। আমি ক্ষতি কি হয়েছে? ক্ষতি এই টোটোর দুই পার্টি দিয়ে ক্ষতি হয়েছে। তো ওই টোটোওয়ালারও ক্ষতি হয়েছে, টোটো ভাঙছে, বাইকেরও হ্যান্ডেল ভাঙছে, গার্ড ভাঙছে। এইটুকুই দেখলাম। কেউ ছিল? টোটোতে একটা প্যাসেঞ্জার ছিল। কোথায় তারা? মহিলাটা নিয়ে গেল হসপিটালে। তো বলছি যে আর বাইকের হ্যান্ডেলটা ব্যান হয়ে গেছে, গার্ডটা ভাঙিয়ে গেছে, এইটুকু। বাইক চালকের কিছু হয়েছে? বাইক চালকেরও হয়েছে, পাটা ঝুলছে। আর প্যাসেঞ্জারকে হাসপাতালে নিয়ে আর ওদেরকে হাসপাতালে ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে হাসপাতালে নিয়ে গেল। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ অবশেষে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়া পেলেন। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, যিনি সম্প্রতি আক্রান্ত হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, চিকিৎসকেরা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিধায়কের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাকে বাড়িতে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষকে নগর এলাকার দুর্গত স্থান পরিদর্শন এবং বন্যা পরিস্থিতি মনিটর করার সময় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসকেরা তার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় ওষুধ ও সেবাদান চালিয়েছেন। বিধায়ক ছাড়া পাওয়ার পর স্থানীয় প্রশাসন ও দলের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে তিনি বিশ্রাম নেন এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ না করেন। শিলিগুড়ি ও নাগরাকাটা অঞ্চলের স্থানীয়রা তার দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা জানিয়েছেন। খগেন মুর্মু মহাশয় কথা বলতে পারছেন না, তার অসুবিধে হচ্ছে। ডাক্তার বলেছে এই জায়গাটা যত কথা বলবেন পরবর্তীকালে মুখ লক হয়ে যেতে পারে, তাহলে ওটাকে সময় দিতে হবে, অপারেশন করতে হবে। উনি 1-1.5 মিনিটেরও সময় কি বলছেন, ডায়াবেটিস। আরে ডায়াবেটিসের জন্য ওখানে ফেটে গেল? ডায়াবেটিসের জন্য ওখানে ফেটে গেল? উনি তো কালকে এসে সাংসদকে দিয়ে গেলেন, আপনাকে তো যায়নি না। ওই যে এই প্রশ্নগুলো ওনার শুনতে হতো। আমাকে মেরেছে তো দিদির, ওরা বলছে আমরা দিদির সৈনিক, দিদির ভাই। আপনি কে? আপনি বিজেপি করেন, আপনি এখান থেকে যান। যখন নাম জিজ্ঞেস করছি তখন আমি বুঝলাম যে আমার উপরের আক্রোশের কারণটা কি। কারণ আমি বরাবরই আর পৃথিবীর কেউ না জানুক, শিলিগুড়ির মানুষ জানে যে আমি টোটোওয়ালা, রিক্সাওয়ালা, যে মাঠে ঘাটে যে কাজ করে তাদের গলা ধরে কাজ করি। তো ওখানে গিয়েও একই পরিস্থিতি ছিল। প্রাথমিকভাবে ওভাবেই মানুষ আমার সাথে কথা বলছিল। হঠাৎ করে এই লোকরা এসে এইগুলো কেন আপনি বলছেন? আমরা দিদির সঙ্গে, আপনি বিজেপি, আপনি ভালো। এত কবে থেকে আবার রাস্তা নামতে পারে? আমি আজকে বাড়ি যাই, বাড়িতে থাকার ছেলে তো আমি নই। আমি তো বলছি, আমি বুঝেছি মানে আমাদের মতন ছেলেরা যদি পৃথিবীতে না থাকে
তাহলে তৃণমূলের রাজনীতি করতে সুবিধা হয়। খগেন মুর্মুকে কি বাইরে নিয়ে যাওয়ার এরকম কোনো পরিকল্পনা? এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার পার্টি নেতৃত্ব নেবেন, সেটা নির্ভর করবে ওনার রিকভারির উপরে, ওনার বয়স ইত্যাদি আছে, পার্টি নেতৃত্ব ঠিক করবে। নাগরাকাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে সাংসদ ও বিধায়কের আক্রমণের মামলায় গ্রেপ্তার 5 অভিযুক্তকে আদালতে পেশ করল পুলিশ। সম্প্রতি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার নাগরাকাটা থানা এলাকার বামনডাঙ্গা টুন্ডু এলাকায় প্রকৃতির রোষে পড়ে তছনছ হয়ে যায়। মূলত আদিবাসী অধ্যুষিত এলাকায় ধুয়ে মুছে সাফ হয়ে যায় বাড়িঘর, মৃত্যু হয় বেশ কয়েকজনের। সোমবার সেই বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছিলেন মালদা উত্তরের লোকসভা সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বিধ্বস্ত এলাকায় প্রবেশের চেষ্টা করতেই একদল উশৃঙ্খল যুবক সাংসদ এবং বিধায়কের ওপর প্রাণঘাতী হামলা চালায়, যাতে করে সাংসদ এবং বিধায়ক মারাত্মকভাবে আহত হয়। এরপরই বিজেপির পক্ষ থেকে নাগরাকাটা থানায় 9 জনকে হামলাকারী হিসেবে চিহ্নিত করে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় বুধবার এবং বৃহস্পতিবার মিলে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে রয়েছে একরামুল হক, শাহানুর আলম, গোবিন্দ শর্মা, তোফেল হোসেন ও একতোয়া ওরাও। বৃহস্পতিবার ধৃতদের নিরাপত্তার মধ্যে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে পুলিশ। বড়সড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের, মাদক সহ 2 যুবক গ্রেপ্তার। বুধবার রাতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ আটক করে 2 মাদক পাচারকারীকে। জানা গেছে, শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাসের কাছে খবর আসে যে ঠক্কর ব্রিজের কাছে 2 ব্যক্তি মাদক নিয়ে ঘোরাফেরা করছে। খবর পেয়েই খালপাড়ার ওসি সুদীপ কুমার দত্তের নেতৃত্বে সাদা পোশাকের টিম অভিযানে নামে। অভিযানে ঠক্কর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি সাইকেল সহ 2 দুষ্কৃতীকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে প্রায় 400 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। ধৃতদের নাম মোহাম্মদ পাপ্পু ও মোহাম্মদ রাহুল, দুজনেই শিলিগুড়ির ভক্তিনগর থানার আশরাফনগর এলাকার বাসিন্দা। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হবে। পুলিশের এই সফল অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মাদক চক্র ভাঙতে এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রশাসন। জলঢাকার ব্রিজ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে মীনাক্ষী। বন্যা দুর্গতদের অভিযোগ, এখানে কোনো মন্ত্রী এসে পৌঁছয়নি। জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ধূপগুড়ির গধেয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে গধেয়ারখুঁটির হোগলাপাতা এলাকার দুর্গতরা যারা রেল লাইনের মাঝে তাঁবুতে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে দেখা করেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। এরপর 2টি রেল লাইন পেরিয়ে জলঢাকার বাঁধের মূল ভাঙন এলাকা এবং এর থেকেও বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। মীনাক্ষীকে কাছে পেয়ে দুর্গতরা অভিযোগ করেন, 2-1বার বিডিও, জয়েন্ট বিডিওর দেখা পাওয়া গেলেও কোনো বড় নেতা মন্ত্রী তাদের ঘরবাড়ির অবস্থা দেখতে আসেনি। এলাকায় পড়ে রয়েছে মৃত গবাদি পশু, দুর্গন্ধে অতিষ্ঠ সকলে। প্রয়োজনীয় ওষুধ দরকার। তাদের মূল দাবি বাঁধ ঘরবাড়িগুলো নির্মাণ করে দেওয়ার। এদিন মীনাক্ষী মুখার্জি বলেন, দুর্গতদের পুনর্বাসন নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। আপনি সবাই দেখতে পাচ্ছি, সরকার দেখতে পাচ্ছে না। রাজ্য সরকারকে মানবিক হতে হবে। বাড়ি ভিটে সব গেছে, কেউ বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না। এই ধরনের জিনিস হলে আপনারা আপাতত কিছুদিন ভালোভাবে থাকতে পারবেন, তারপরে আমরা প্রশাসনকে সেইভাবে, কিন্তু আমরা শুধু গেলে হবে না। কিন্তু সোয়া না কানলে মাও খাওয়ার দেয় না, কি যায় কি? হ্যাঁ, তাহলে সোয়া যদি না কানলে হবে না। তাহলে আমরা সবাই মিলে প্রশাসনকে যে ধরনের চাপ দিয়ে, যে ধরনের কথা বললে এখানে বাঁধ নির্মাণ হয়, পুনর্বাসনের নির্মাণ হয়, আমরা ইতিমধ্যেই ডিএম এর সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আমরা বিডিওদের সঙ্গে কথা বলছি। আমরা জানতাম যে বিডিওরা, প্রশাসনটা সেইভাবে কাজ কি করতে পারবে, আমাদের সব জানা আছে। সুতরাং আমরা এখন যেটা জানতে আসছি, আমাদের নেত্রীরা এসছেন, আমাদের নেত্রী এসছেন, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন
খাওয়া দাওয়া ঢুকছে, খাওয়া দাওয়া হচ্ছে, জামা কাপড়, মহিলাদের জামা কাপড় কিছু আছে, শীত পড়তেছে, কম্বল টম্বল হচ্ছে। তাহলে আমাদের এই মুহূর্তে ওষুধের দরকার আছে, আমাদের ডাক্তারের দরকার আছে, হেলথ ক্যাম্পের দরকার আছে। আমাদের হেলথ ক্যাম্প খুব তাড়াতাড়ি করবে। 90টা পরিবার আছে, রেল হোক, বেল হোক, বিএসএনএল হোক, যার হোক, রাজ্য সরকার তো আছে নাকি, না বিডিও তো আছে। তাহলে আমার এখানকার আমরা যারা ভোটার, আমি তো সব বিডিওর আন্ডারে। তাহলে বিডিও কি করবেটা কি? আমি রেলের সঙ্গে কথা বলবো না, বিডিও রেলের সাথে কথা বলবে। কে বলবেটাকে? তাহলে বিডিও বলে দিক যে আমি জানি না ভাই, তোমরা নিজেরা বুঝে করো, সেটা বলে দিক বিডিও। দেখা গেল একটাবারও বলছি না যে বিক্ষোভ, লড়াই, আমরা এসব বলছি না, কিন্তু মানবিক হতে হবে। বিডিও, সরকার, প্রশাসন মানবিক নয়। কবে হয়েছে গো? আজ কি বিডিওর একবারও সময় হলো না এখানে আসা? একটা ডাক্তার বসানোর সময় হলো না? গরুটা মরে পড়ে আছে, সেই গরুটা সরানোর সময় হলো না? এর থেকে অমানবিক একটা সরকার আর কি হতে পারে? দিদি, এখানে মানুষ বলছে এখানে মানে শুধু সরকারিভাবে শুধু প্লাস্টিক দেওয়া হয়েছে, তাছাড়া যারা খাচ্ছে সব বিভিন্ন সংস্থা থেকে দিচ্ছে, সরকারিভাবে কোনো খাবার পাচ্ছে না। তাহলে মানুষের কথা ঠিক? তাহলে আমরা এতক্ষণ ধরে যা বললাম সেটা মানুষ সার্টিফাই করলো। দীর্ঘদিন যদি এমন চলতে থাকে, আগামীতে আপনাদের দলীয়ভাবে কি পদক্ষেপ নেবে? মানে সরকার ট্যাক্সের টাকা নেবে, সরকার পরিচালনা করবে, পঞ্চায়েতে ভোট লুট করবে, আর করতে হবে আমাদের। মানুষের জন্য মানুষ আন্দোলন করবে কি করবে না সেটা মানুষ ঠিক করবে। নিজের বাড়ি, নিজের জমি, নিজের ঘর, ভাই, কেউ বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না। তবে ওরা লড়াইয়ে থাকবে, ওরা মানে এই লড়াইটা ওদের নয়, এই লড়াইটা ওদের মানে আমাদের। রবিবার বন্যা কবলিত জলপাইগুড়ির বিভিন্ন জায়গার জল আস্তে আস্তে কমছে। জল কমার সাথে সাথে অনেক মানুষই এখন গৃহহীন হয়ে পড়েছে। নষ্ট হয়েছে তাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র থেকে শুরু করে দরকারি সমস্ত কিছু। অনেক মানুষই এখন নিজের জায়গায় আসার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু নেই তাদের কিছুই। এখন অবহেলিত, সম্পত্তিহীন অবস্থায় রয়েছে। এক কথায় বলতে গেলে রবিবারের বন্যা কবলিত এলাকাগুলো এখন যেন নিস্তব্ধ হয়ে আছে। মনে করেন 8টার দিকে, 8:30টার দিকে জলটা বাড়তে বাড়তে আধা ঘন্টার মধ্যে টাইম লাগে না এটা ভাঙতে। আধা ঘন্টার মধ্যে মনে করেন আমার গরু বাছুর খালি তাড়াতাড়ি যখন ঘুমি থেকে উঠলাম, ওঠার পরেই মনে করেন আমার খালি গরু বাছুর নিয়ে তাড়াতাড়ি এসে উঠছি। যদি এটা যদি মনে করেন একটু রাত্রে হতো, তারপরে আমরা কেউ বাঁচতাম না, সব শেষ হয়ে যেত আমাদের। মনে করেন আমরা কিছুই আনতে পারি না, আমাদের সব কিছু হারাই গেছে, যত কিছু আছে বাড়িতে মানে কিচ্ছু নেই, কাগজপাতি যে অন্য কোনো জিনিসই আমরা নেই। কোথায় আশ্রয় এখন আমরা এখানে 2 রেল রাস্তার মাঝখানে। আমাদেরকে আগে কেউ দেখে নাই, কোনো প্রশাসনে আগে আসে নাই। তবে হ্যাঁ, কালকে ভিডিও আসলো, জন ভিডিও আজকে মনে করেন ওই আসে, পুলিশ আসে, এরা একটু লেখালেখি করতেছে। এই তো বাড়িতে গেছিলেন, কি অবস্থা বাড়ির? বাড়ি তো নাই আমাদের, আমরা এখন এখানেই। এখন যদি বাড়ির চিহ্ন নাই, বান্ধা না দেয় না, তাহলে আমরা বাড়িতে যেতে পারবো না। বাড়ির চিহ্ন নাই, বাড়ির চিহ্ন নাই। বড় পুকুরে এসে একটা বড় বাস আমার বাড়িতে পায় না। এই যে প্রচুর তো সোনা গয়না, টাকা পয়সা সব। সোনা গয়না তো আমার বউ 4.5 ভরির মতো সোনা চলে গেছে। আবার টাকা ছিল 70,000-এর মতো আমার ঘরের মধ্যে। এখানে যে পুলিশের থেকে ক্যাম্প করছে জানাচ্ছেন? হ্যাঁ, এখন তো ক্যাম্প করছে, আজকে আসলো। কালকে মনে করেন আসে নাই, এতদিন আসি নাই। কালকে আমাদের ইসের মধ্যে মনে করেন বললাম তো, গালাগালি দিয়েছিলাম তো, তখন আসলো মিতালি আসলো। মিতালি পরে সবাইকে জানানোর পরে মনে করেন ওই যে এগুলা লোক আসতেছে। বর্তমানে কি অবস্থায় খাবার দাবার কি পাচ্ছে? খাবার দাবার কি এখন সবাই লোকাল লোক এগুলা দিচ্ছে, মুড়ি চিরা যা দিচ্ছে। এখানে একটা ক্লাব আছে, এরা আমাদের ভালো হেল্প করে। প্রশাসন থেকে খাবার কি পাঠাচ্ছে? প্রশাসন থেকে কি দিচ্ছে? আমরা মুড়ি টুড়ি, তাছাড়া প্রশাসনের তো খাবার আমরা কি পাই? অঞ্চল থেকে আসছে, অঞ্চল থেকে দিচ্ছে খাবার। মুখ্যমন্ত্রী তো আসছিল গতকাল, মুখ্যমন্ত্রী বলছিল না, নাকড়াকাটা এসে বলছে যে এখানকার অবস্থা প্রত্যেকটা যাদের আপনাদের বাড়ি ভেঙেছে তাদের বাড়ির ব্যবস্থা করা হবে, ডকুমেন্টস নতুন করে দেওয়া হবে। কি বলবেন, মানে কি চাইছেন আবেদন? ডকুমেন্টস হলে ভালোই, আমাদের নাই তো কিছু নেই, তো মানে কোনো কাগজপাতি নেই আমাদের, মানে আধার কার্ড, কাগজ টাগজ কিছু নেই। জলপাইগুড়ি অভয়া মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির। জলপাইগুড়ি অভয়া মঞ্চের উদ্যোগে অভয়া ক্লিনিক ও স্বাস্থ্য শিবির হয় কুশমামারি ও আমগুড়ি বন্যা প্লাবিত এলাকায়। চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার সুদীপন মিত্র, ডাক্তার প্রদীপ ভৌমিক, ডাক্তার সুব্রত রায়, ডাক্তার অভিজিৎ দে, ডাক্তার রণদীপ সরকার। দুটো শিবির মিলে মোট 354 জন রোগীকে পরিষেবা দেওয়া হয়। অভয়া মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শুভঙ্কর সিনহা, অনন্যা সেন, দীপশ্রী রায়, পিয়ালি গুহ রায়, শান্তা সরকার ও আরাত্রিকা গুহ রায়। আজকের এই শিবিরগুলোতে পরিবহন ব্যবস্থায় সাহায্য করেছেন জলপাইগুড়ি অনুভব হোম পরিচালনায় জলপাইগুড়ি মহিলা কল্যাণ সংঘ।
আজকে তো জানেনই যে গত কয়েকদিনের বন্যায় উত্তরবঙ্গের জনজীবন বিধ্বস্ত, বহু মানুষ ঘর ছাড়া দেখতে পাবেন চারদিকে। তো তাদের পাশে দাঁড়ানো অভয় মঞ্চ, জলপাইগুড়ি অভয় মঞ্চের তরফ থেকে আমরা মেডিকেল ক্যাম্প করতে এসেছি। মোটামুটি কত রোগী হয়েছিল আজকে? প্রায় 150 জনের বেশিই হয়েছে, মানে বাচ্চা বড় সমস্ত মিশিয়ে? বাচ্চা বড় সবাইকে নিয়ে। আচ্ছা। এবং অভয় মঞ্চ সারা পশ্চিমবঙ্গে কাজ করে চলছে এবং একই সাথে আন্দোলনও করে চলছে সামাজিক ন্যায়ের জন্য। এবং সামাজিক ন্যায়ের একটা অংশ হচ্ছে মানুষের পাশে থাকা, এই আন্দোলনের একটা অংশ। তাই মানুষের বিপদে মানুষের অভয় মঞ্চ চিরকাল পাশে ছিল এবং পাশে থাকবে। জলপাইগুড়ি অভয় মঞ্চ জলপাইগুড়ির যে কোনো জায়গায় যা দুর্যোগ হবে, যা সমস্যা হবে, জলপাইগুড়ি অভয় মঞ্চকে পাবেন। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে 12 ঘন্টা অনশন অভয় মঞ্চের। বৃহস্পতিবার সকাল থেকে এই অনশন শুরু হয়েছে জলপাইগুড়ি শহরের গান্ধী মূর্তির সামনে। এই অনশন কর্মসূচি প্রসঙ্গে জেলার কনভেনর দেবপ্রিয়া সেন বলেন, সামাজিক এবং রাজনৈতিক সচেতনতার অভাবেই আরজিকর হাসপাতালের ঘটনার মতো প্রাতিষ্ঠানিক খুনগুলো হয়ে থাকে। আমরা একদিকে যেমন এই খুনের সঠিক বিচার চাইছি, এর সঙ্গেই মানুষের মধ্যে সামাজিক এবং রাজনৈতিক সচেতনতার প্রসার ঘটে তারই চেষ্টা করছি। এই অভয় মঞ্চের আন্দোলন চলছে, চলবে, অনশন সফল করো। আপনারা কি কারণে এই যে মঞ্চ করে অবস্থান করছেন? অভয়ের বিচারহীনতার 14 মাস সেন্ট্রালি আমাদের জলপাইগুড়ি সেন্ট্রালি অভয় মঞ্চ এই 12 ঘন্টার 9টা থেকে 9টা এই অনশনের ডাক দিয়েছে এবং জলপাইগুড়ি অভয় মঞ্চ সেই হিসেবেই এই অনশন পালন করছে। হুমকিরাজ এবং এই দুর্নীতির বিরুদ্ধে, কেন সামাজিক রাজনৈতিক সচেতনতার অভাবেই তো এই ধরনের প্রাতিষ্ঠানিক খুনগুলো হয়, সেই সচেতনতা বাড়ানোর জন্যই আমাদের এই আন্দোলন। এই আন্দোলন আগামীতে আরও কি কর্মসূচি রয়েছে? আর কি কর্মসূচি রয়েছে? শুধু আমাদের এই আন্দোলনের সাথে সাথে আন্দোলন করে গেলে তো হবে না, তার সাথে মানুষকে সংযুক্ত করাটা খুব প্রয়োজন। সেই জন্য আমরা রেগুলার এই সংযুক্তির কারণে আমরা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছি। আমাদের ইতিমধ্যে 3-4টে মেডিকেল ক্যাম্প হয়েছে বন্যা দুর্গত, মানে বিস্তীর্ণ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে বানভাসী সেই জায়গাগুলোতে কিন্তু আমগুড়ি, কুশিবাড়ি, সুকান্তনগর, উত্তর সুকান্তনগর, দক্ষিণ সুকান্তনগর এইসব জায়গাগুলোতে কিন্তু আমাদের জল ঢাকা, এইসব জায়গাগুলোতে অলরেডি আমরা ক্যাম্প করে ফেলেছি। রোববার দিন অলরেডি আমাদের আরেকটা ক্যাম্প হওয়ার কথা আছে। এই অভয়ার বিচার নিয়ে আপনারা কি বলবেন? কতটা বিচার পেল? অভয়ার বিচার আমাদের হাতে নেই, কিন্তু তাই বলে সেই আন্দোলন আমরা ছাড়বো না এবং সেটা আমরা লাগাতার চালাবো। সেটা সুপ্রিম কোর্টে এখনও সেটা বিচারাধীন, সেই বিচারের আশায় আমরা আছি এবং সেই হিসেবেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনার নাম আর পরিচয়? দেবপ্রিয়া সেন, জলপাইগুড়ি অভয় মঞ্চের কনভেনর। বাংলাদেশের কুড়িগ্রামে জলঢাকা নদীতে মিলল এক গন্ডারের মৃতদেহ। ডুয়ার্সে বন্যার কারণে ভারত থেকে গন্ডারের এই দেহটি ভেসে এসেছে বলে বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে। যদিও এ নিয়ে এখনো পর্যন্ত জলদাপাড়া কিংবা গরুমারা বন বিভাগের তরফে কিছু জানানো হয়নি। গত কয়েকদিন আগে বিপর্যয়ের জেরে জলঢাকা নদীতে ভেসে গিয়ে একটি গন্ডারের মৃত্যু হয়। জলদাপাড়াতেও ভেসে যায় 4টি গন্ডার। যদিও ভেসে যাওয়া সবকটি গন্ডার উদ্ধার হয় বলে দাবি করেন উত্তরবঙ্গের বনকর্তারা। সেক্ষেত্রে বাংলাদেশের কুড়িগ্রাম থেকে উদ্ধার হওয়া গন্ডারের দেহটি কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। দর্শক, এটা হচ্ছে গন্ডার। ভারত থেকে বন্যার পানির সাথে এই গন্ডারটি ভেসে আসে কুড়িগ্রাম জেলার বরুঙ্গামারী উপজেলায়। আজকে জীবনের প্রথম এই গন্ডারটি দেখলাম। এটা কিভাবে যে আসলো আল্লাহই ভালো জানে। ভারতে পাহাড় ধসের কারণে অনেক গাছ, সাপ, পোকামাকড় সহ এই গন্ডারটিও ভেসে এসেছে। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অবস্থা খুবই খারাপ, নিচের অঞ্চলগুলো ডুবে গেছে একদম। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরে থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস।
তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলঢাকা নদীর বাঁধ ভাঙা বিপর্যয়, ভেসে গেছে একাধিক বাড়ি, বাঁধের ওপর কাটছেই রাত। গত রবিবার সকালে হঠাৎ করে ভয়াবহ রূপ নেয় জলঢাকা নদী। অবিরাম বৃষ্টির জেরে স্ফীত নদী একাধিক জায়গায় বাঁধ ভেঙে তছনছ করে দেয় আশপাশের এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগাড়া। জানা গিয়েছে ওই এলাকায় অন্তত 3টি জায়গায় নদীর বাঁধ ভেঙে মুহূর্তের মধ্যে গ্রাম প্লাবিত হয়। তার মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় ঘটে তারার বাড়ি এলাকায়, যেখানে প্রায় 50 মিটার বাঁধ ভেঙে ভয়ঙ্কর স্রোতে ভেসে যায় 7টি বাড়ি। জায়গাটি এখন বিশালাকার পুকুরের রূপ নিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সকালেই আচমকা বাঁধের একাংশ ভেঙে পড়ে। দেখতে দেখতে ঘূর্ণাবর্তে টেনে নিয়ে যায় বাড়িঘর, ফসল, এমনকি গবাদি পশু পর্যন্ত। আমরা প্রাণে বাঁচলেও গরু বাছুর কিছুই বাঁচাতে পারিনি, আবেগ ভরা গলায় বলেন এলাকার বাসিন্দারা। অনেক পরিবার কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন, কারো মাথার ওপর নেই ছাদ। ভয়াবহ জলস্রোতে পাকা বাড়িগুলিও ভেঙে পড়েছে, ভেসে গেছে আসবাবপত্র ও জমির ফসল। এলাকায় দেখা দিয়েছে এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপের চিত্র। যেখানে একদিন ছিল কোলাহলপূর্ণ জায়গা, এখন কেবল কাদা, জল আর ভাঙা দেওয়াল। এমন পরিস্থিতিতে সরকারি সাহায্যের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনও এগিয়ে এসেছে দুর্গতদের পাশে। ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিলি চলছে লাগাতার। তবে আশ্রয় সমস্যা এখন সবচেয়ে বড় সংকট। তাঁবু টাঙিয়ে অস্থায়ী ত্রিপল খাটিয়ে বাঁধের ওপর রাত কাটাচ্ছেন একাধিক পরিবার। শিশু থেকে বৃদ্ধ সবাই অনিশ্চয়তার মধ্যে দিন গুনছেন। ভুক্তভোগীদের দাবি, প্রশাসন যেন দ্রুত তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে। পাশাপাশি নদীর বাঁধ পুনর্নির্মাণের কাজ যাতে অবিলম্বে শুরু হয় সেই আর্জিও জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার এলাকায় গিয়ে দেখা গেল প্রশাসনের পক্ষ থেকে বাঁধের ভাঙা অংশের পাশে অস্থায়ী রাস্তা তৈরির কাজ চলছে। এদিকে সেই দৃশ্য চোখে দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন উপস্থিত হচ্ছেন এলাকায়। এলাকায় রয়েছে পুলিশ প্রশাসনও। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, প্রতিবার বৃষ্টি নামলে বুক কাঁপে। কখন যে বাঁধ ভেঙে আবার সব ভেসে যায় কে জানে। আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হলেও গবাদি পশুদের খাবার নিয়েও সমস্যা দেখা দিয়েছে। যদি সরকারিভাবে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে খুবই ভালো হয়। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। দ্রুত সব স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। জলদানের পার বান্দের বাড়িটা বলে, এটা গ্রামের নাম বিটের বাড়ি, নুনিয়া বাড়িও বলে। ঘটনাটা ঘটছে শনিবার রাতে হয়েছে, রোববার সকাল থেকে তো চালু হয়ে গেছে, সকাল 7টা থেকে চালু হয়ে গেছে। বাঁধটা ভাঙতে সকাল 7টা সাড়ে 6টার দিকে ভাঙতে, এটা রোববার। জলঢাকা নদীর বাঁধ ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে বাড়ি, এখানে 3-4টা বাড়ি ছিল, বাড়িগুলো ভেঙে গেছে, গরু ছাগল যা আছে সব মরে গেছে, শুধু মানুষ বেঁচে গেছে আর কি। 4টা বাড়ি পরিস্থিতি খুবই খারাপ জন্য আর কি। মানুষ থাকার জায়গা নেই, বসার জায়গা নেই, খাওয়ার জায়গাও নেই। তো পুলিশ আসছে, প্রশাসন আসছে, এরা দেখতেছে আর কি। কাজ চালু হয়েছে, মানুষকে সুস্থ রাখার জন্য চেষ্টা করতেছে। সরকারিভাবে খাওয়া দাওয়া দিচ্ছে, প্লাস্টিক দিচ্ছে, জল দিচ্ছে, সবই দিচ্ছে। বাকি আরও আছে, শুধু এটুকু জায়গার মধ্যে এতটুকু। আবার 2-3 কিলোমিটার পরে আবার খারাপ হচ্ছে, 4 কিলোমিটার আবার খারাপ হচ্ছে। হ্যাঁ, সেম ভাগ ভাঙছে। এখানে 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় ভাঙছে। কত মানুষ? ফলিগুলো অনেক মানুষের ক্ষতি গেছে। এখন এখানে রাস্তা বাঁধের কাজ চলতেছে, প্লাস একটা রাস্তা করে দিচ্ছে যাতে মানুষ যাওয়া আসা করতে পারে। চলছে, হ্যাঁ, বাঁধের কাজ চলছে। আমার নাম মাধব রায়, আমার বাড়ি আমগুড়ি, দক্ষিণ বড়ালি। কি নাম? নিত্যানন্দ অধিকারী। কোন জায়গা বাড়ি? এটা হচ্ছে বেদগাড়া তারার বাড়ি। সেদিন ঘটনাটা তো আমি সকাল 5টার সময় উঠি, ওঠার পরে দেখি এদিকে নদীর বন্যা। তারপরে নদীতে আমি ওইদিকে গেছি ঘুরতে। কোন নদী? এই জলঢাকা নদী। তারপরে বাড়ি আসার পরে দেখি কিছুক্ষণ পরে বানের উপর দিয়ে জল যাচ্ছিল। তারপরে আমাদের বাড়ির যে ফ্যামিলির যতগুলো লোক ছিল সবাইকে ডাকায় উঠে নিয়ে আসলাম বাঁধের উপরে। মানে উঠার শেষ হয়নি, ওই মুহূর্তেই মানে ব্যাপক হারে জল বেড়ে গেল। তারপরে কোনো রকম করে গরু ছাগল নিয়ে এইখানে উঠে আসি। 10 মিনিটের মধ্যে বাঁধটা এদিকে ভেঙে গেল। আর এইখানে আমাদের মানে 10 মিনিটের মধ্যে যা ঘটনা ঘটছিল আর কি, মানে বাঁচার মতো না এরকম, মানে কোমরে অবধি জল উঠেছিল। তারপরে তো এইভাবে
কিছুক্ষণ পরে যে আমাদের যে পাকার বাড়িগুলো ছিল 60টা বাড়ি এখানে সব ভেঙে গেল, একের পর পরে সবগুলোই ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে তারপরে আমাদের এইখানে একটু জলটা কমে গেল, তারপরে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম আর কি। হ্যাঁ, বাঁধের উপরেই কোমরে 1 কোমর জল ছিল, বাঁধের উপরে গরু ছাগল সব চলে গেছিল, শুধু মানুষগুলো বাঁচছিল না, কিচ্ছু আটকাতে পারিনি, সবগুলো চলে গেছে। আমার দাদার 5টা গরু ছিল, তার মধ্যে একটা ছোট বাছুর, ওইটাই আছে, ওটা কোলে ধরে রাখছি, এইটাই কিচ্ছু না। শুধু ওই যেইভাবে যেই পোশাকটা পরেছিল ওইভাবেই আসছিল, আর আদার্স কিচ্ছু নিতে পারিনি আমি। যেমন এই যে হাফ প্যান্টটা ছিল আর একটা আমার গেঞ্জি ছিল, এই শার্টটা না, ভিতরে একটা ছোট গেঞ্জি ছিল, ওইটাই ছিল। এই সমস্যা সরকারের থেকে যা দিল আর কি, কিন্তু খাওয়া ওই যে প্রশাসনের তরফ থেকে এক টাইম খাওয়া দিচ্ছে, সেটা সন্ধ্যাবেলায়, আর বাকি পাবলিক দিচ্ছে। তার মধ্যে এখানে এই যে যতগুলো আমাদের এখানে মেয়ে ছেলে বউ বাচ্চা কাচ্চা যেগুলো আছে, এগুলা এই যে বাথরুম করার যে সমস্যাটা, এটা খুবই সমস্যা আর কি। এখানে বাথরুম করার জায়গা নেই, প্রচুর পাবলিক এদিক সেদিক, পুরুষ লোক ঘোরাঘুরি করে, আমরা না এদিক সেদিক যাই। তার মধ্যে কালকের থেকে আমি চান করতে পারি নাই, কি এই এরিয়ার যতগুলো লোক আছে চান করতে পারতেছে না, এখানে জল নাই আর কি। এটার জন্য আমি কমপ্লেন করছিলাম, কিন্তু আজ অবধি হয় নাই আর কি। পানীয় জল হ্যাঁ দিতেছে, পাবলিকগুলো আনতেছে, কেউ বোতল নিয়ে আসতেছে, কেউ ড্রামে নিয়ে আসতেছে, এইভাবে দিতেছে, ওগুলাই চলতেছে আর কি। আপনার নাম কি আর কি দায়িত্ব আছে? আমার নাম নির্মল চৌধুরী। কি দায়িত্ব আছে? আমি আশ্রম থেকে নিগমানন্দ পরমহংসদেবের আশ্রম থেকে সেবা কার্য পরিচালনা করার জন্য কোথায় রয়েছে আপনাদের এই আশ্রম? আমাদের আশ্রমটা হচ্ছে আসামবঙ্গের সারস্বত মঠের প্রতিষ্ঠাতা স্বামী নিগমানন্দ পরমহংসদেব প্রবর্তিত এই সেবা কেন্দ্র, সেবা কাজ ঠাকুর সেবা কাজ প্রবর্তন করে গেছেন। আজকে আমরা এখানে বন্যা দুর্গত মানুষদের পাশে গত 2 দিন থেকে, আজকে শুধু 3 দিন হচ্ছে, প্রথম দিন আমরা ড্রাই ফুড দিয়েছি, দ্বিতীয় দিন থেকে আজকে 2 দিন থেকে আমরা রান্না করে প্রত্যেককে খাবার দিচ্ছি, ভাত ডাল সবজি। কতজনের জন্য আপনারা আয়োজন করেন? আমরা এখানে 1 থেকে 1,500 লোক প্রতিদিন খাচ্ছে 2 দিন থেকে। গতকালকে চেয়ে আজকে অনেক বেশি হয়েছে। কোন জায়গায় এটা হচ্ছে ভদ্রমোহন বুথ, আমগুড়ি অঞ্চলের ভদ্রমোহন বুথ। তারা এখন কি অবস্থা, যাদের খাওয়াচ্ছেন বাড়িঘরের কি অবস্থা? বাড়িঘর খুব দুরবস্থা, এখানে গরু ছাগল থেকে শুরু করে সমস্ত মারা গেছে, কেউ কোনো কিছু জিনিস বাঁচাতে পারে নাই, খুব অসহায় অবস্থায় মানুষ আছে। ঘর বাড়িগুলো কারো ঘর বাড়ি ঠিক আছে, কিন্তু ঘরে ঢুকতে পারছে না, কাদায় ভর্তি আছে। এবং আমরা যেটা আশঙ্কা করছি, এখন বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হতে পারে, পর্যাপ্ত ব্লিচিং এর দরকার এবং মেডিকেল টিম ইমিডিয়েট সরকারিভাবে এখানে নামা প্রয়োজন। আসছি কিনা আমরা এখানে সেবা কাজে ব্যস্ত আছি, আমরা জানি না, তবে মেডিকেল টিম সরকার পক্ষ থেকে এই মুহূর্তে নামানো প্রয়োজন আমরা বোধ করছি। ঠিক কোথায় আপনার বাড়ি? ঠিক এই যে পাকার ঘরের এই যে পাকার ঘরটা, এইটাই আমার। কোন জায়গায় এটা হলো বেদগাড়া তারার বাড়ি। হ্যাঁ, আমার নাম হরিচন্দ্র অধিকারী, বাবার নাম বালিকান্ত অধিকারী। কি ঘটনা ঘটলো, কি বার, কোন দিন? সেদিন রোববার ছিল, রোববার ওই 6টা থেকে শুরু, 6:30 7টা, হ্যাঁ সকাল। কি দেখলেন বাঁধের? দেখলাম যে এদিকে ওদিকে জল যায়, ঠিক আছে এইরকম বানাতে হবে আমার কোনো বিশ্বাস ছিল না থাকার দরুন আমরা কি কিছু মাটি কোনো জায়গায় দেই, সেই জায়গায় আগে যায়, তাই এই বলে আমরা কিন্তু কোনো জিনিসপত্র নিয়ে আসতে পারলাম না পালার দরুন একেবারে আমরা কিন্তু লুটি পড়িলাম। তখন ওই গরু বাছুরের সব কিছু বাদ দিয়া আমি কিন্তু ওই তখন বাচ্চাগুলোকে নিয়ে আসলাম, 2টা মেয়ে আসে নাই, ছেলেটাও আসে নাই। কোথায় আসলেন তখন? এই তখন বান্ধে আসলাম, আর গরুগুলোকে ওদিক ছেড়ে দিলাম। গরুগুলো কি আর পরে যাবে কি নাই এখন তো দূরে যাইতে হবে মনে হয়। গরু ছিল 60টা, একটা পাইছি, আর বাকি 6টা পাইলাম। তারপরে কি করলেন? তার মধ্যে তো এগুলা তো জিনিসপত্র তো ভাজন কুজন আরো আছে, বিয়ার আমার উপযুক্ত মেয়ে আছে 2টা, দিব। খাটের সেট আমার ছিল 3টা, সেটাও গেল। খাটের সেট এবং অল্প কিছু সোনা বানাও ছিল, আগামীতে বিয়ে লাগাবো।
হ্যাঁ একটাও নাই। ওর যে জুয়েলারির যে ইয়েটা ওইটাও পাইলাম না। ঘরের কি অবস্থা? ঘরের তো সম্পূর্ণ নিয়ে গেছে। পাকা টাকসার শালের। হ্যাঁ ঘর ছিল আমার দুইটা, একটা ছিল মাটিয়া হাবল, একটা ছিল ওই ফুলওয়াল। হ্যাঁ যখন এরকম হলো তখন কি বাঁধের কি হঠাৎ করে বাঁধ ভাঙলো না সময়? হঠাৎ করে তো মানে যখন ওই যে বললাম যে অল্প কিছু মাটি দিতে দিতে যে এই যে মানে মানে উঁচুটা যেইভাবে আসলো ওইটাকে আর সামলানো গেল না। কয়টা পরিবার ছিলেন এখানে? এইখানে টোটাল 9টা পরিবার। বাঁধের পাশে কয়টা ছিলেন পরিবার? আমার পিছনে সবগুলোই পিছনে 4টা পরিবার আর আমরা এদিকে 4টে পরিবার। তা সবচেয়ে ক্ষতিকর মানে পাকা বাড়ি আমারই নষ্ট হয়েছে, আর ওদেরও ঘর নষ্ট হয়েছে, 2টা 1টা। কি চান এখন, কি বলবেন? সবকিছু তো হারিয়ে এখন কি বলবেন? আমি আর কি বলবো, এত টাকার বাড়ি তো সরকার কোনোখানে দিছে কিনা সেটা তো আর জানি না। আমি জানি যে কেউ কেউ আবদার করলে সরকার নাকি কিছু দেয়, সেটা যদি পাওয়ার মতন থাকলে আমার একটু সুবিধা হবে। আর সরকারি ভাবে কি এখানে তো আসে না। ভাতরের ভিডিওকে বলছিলাম, থানার সুবল ঘোষকেও বলছিলাম যে আমার এখানে রান্না করলে ভালো হয়। আর আমরা তো খাবার দিচ্ছ তো? হ্যাঁ খাবার দিচ্ছ, শুকনা খাওয়া দিচ্ছে, ভাতটা একটু আসতে একটু দেরি হচ্ছে। মহানন্দার জলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেয়র গৌতম দেব। গত শনিবার রাতের ভারী বৃষ্টিতে মহানন্দা নদীর জলস্ফীতিতে প্লাবিত হয় শিলিগুড়ির পোড়াঝাড় ও জ্যোতির্ময় কলোনি। নদীর বাঁধ ভেঙে বহু বাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। এলাকাটি পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন ও প্রশাসনিক কর্তারা। মেয়র ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও পুনর্গঠন কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি আশ্বাস দেন দ্রুত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে এবং পরিস্থিতির ওপর নজরদারি চলছে। কমিউনিটি কিচেন করছি, সেখান থেকে খাবার দেওয়া হচ্ছে। আমাদের লোকের জন্য 24 ঘন্টা আছে, আমরা রেগুলার সম্পর্কে আছি। এখানে যা করার মানুষজনের দাবি একটা বাঁধ করে দেওয়ার। এটা বাঁধের ভিতরে বাঁধ, তারপরে নদীর মাঝখানে বাঁধ, এরকম তো পসিবল না। যখন যেখানে যতটুকু প্রিভেন্টিভ মেজার নেওয়া হবে দেখবো, অ্যাসেস করবো, তারপরে দেখুন। এটা ব্যাপারটা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে এইসব প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া মুশকিল। এখন আমাকে দেখতে হবে এখানকার মানুষজন, তাদের জীবন, তাদের সম্পত্তি যা গেছে গেছে, তাদের জীবনের নিরাপত্তা দেওয়া, তাদের স্বাভাবিক ছন্দে ফিরে নিয়ে আসা। এখানে কি করা যাবে, যে আমরা যত বন্যা প্রতিরোধে যতগুলো কাজ আমাদের করা হয়, যত ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করা হয়, সেন্ট্রাল সাপোর্ট ইজ নীল। এখানকার এমপির নাম হচ্ছে জয়ন্ত রায়। কোথায় জয়ন্ত রায়? এই ডিজাস্টারে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা থেকে শুরু করে আমাদের ময়নাগুড়ি ব্লক, ধূপগুড়ি ব্লক জলের তলায় পুরো ডিজাস্টার হয়েছে। কোথায় এমপি এমএলএ এখানকার? কোথায়? তা তো কেউ নেই, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অ্যাসিস্ট্যান্স নেই। এত বড় নদী, এত ভুটান পাশে, তার পাশে সিকিম 14টা ড্যাম করে সেখানে তিস্তাকে বিপর্যস্ত করে দিয়েছে। মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। মানুষগুলো এখানে বাড়িঘর করেছে, অনেক আগে থেকে করেছে, পরেও কিছু করেছে, উন্নয়ন হয়েছে, মানুষ এসে বসবাস করেছে। মানুষকে বুলডোজার চালিয়ে আমি এখানে জায়গাটা ফাঁকা করতে পারবো না। আমরা দেখব মানুষের সম্পত্তি, জীবন যাতে ক্ষতি না হয়, যতটুকু সম্ভব আমাদের সায়েন্সকে মেনে নদীর প্রোটেকশনটাকে, নদীকে চলার পথ করে দিয়ে যতটুকু প্রোটেকশন করা। গতি অভিনব ভাবনায় জলপাইগুড়ির শহরের দেশবন্ধু নগর প্রতাপ সংঘের শ্যামা পুজোর সূচনা। পুরনো ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে বজায় রেখে খুঁটি পূজার মধ্যে দিয়ে শুরু হলো দেশবন্ধু নগর প্রতাপ সংঘের শ্যামা পুজোর প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে ঢাক, কাঁসর ও ঘণ্টাধ্বনির মধ্যে দিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণে সম্পন্ন হয় শুভ খুঁটি পুজো। এই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সূচনা হলো ক্লাবের ৭৬তম বর্ষের শ্যামা পুজো। প্রতি বছরের মতো এবারও ক্লাব এনেছে এক নতুন ভাবনা। এবারের থিমের নাম সময়ের গতি। ক্লাবের ট্রেজারার সুব্রজিৎ দাসরায় জানান, এই থিমে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার বিবর্তনকে তুলে ধরা হবে।
তার কথায় একসময় যোগাযোগ হতো পায়রার মাধ্যমে, পরে এলো চিঠি, আর আজ আমরা ইমেল ও হোয়াটসঅ্যাপের যুগে। এখন বাড়িতে বসেই অনলাইনে অর্ডার করে খাবার পাওয়া যায়। সময়ের সঙ্গে জীবনের এই দ্রুত পরিবর্তনকেই আমাদের থিমে ফুটিয়ে তোলা হবে। এবারের পুজোর বাজেট প্রায় 9.5 লক্ষ টাকা। থিম ভিত্তিক প্যান্ডেল নির্মাণ করছেন শিলিগুড়ির শিল্পীরা, আর আলোকসজ্জার দায়িত্বে রয়েছে চন্দননগরের দক্ষ কারিগরেরা। দর্শকদের জন্য থাকছে আগের বছরের মতোই জমজমাট মেলা ও প্রতিমায় বিশেষ চমক। নতুন চিন্তাধারা, আধুনিক সৃজনশৈলী এবং ঐতিহ্যের সুন্দর মেলবন্ধনে দেশবন্ধু নগর প্রতাপ সংঘের এবারের শ্যামা পুজো ইতিমধ্যেই শহরবাসীর মধ্যে প্রবল কৌতূহল ও আগ্রহের জন্ম দিয়েছে। এদিনের খুঁটি পূজায় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। শ্যামা পূজায় দেশবন্ধু নগর প্রতাপ সংঘের এই বছরের নিবেদন হচ্ছে গতি। গতি মানে হচ্ছে আমাদের সময়ের যে গতি, সেই গতিটাই আমরা থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। যেমন একটা সময় পায়রার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ছিল, সেখান থেকে আজকে আমরা এসেছি ইমেলের যুগে। চিঠির থেকে চলে গেছি আমরা হোয়াটসঅ্যাপে। আজকে বাড়িতে বসে আমরা খাবার পাচ্ছি জোম্যাটোর মাধ্যমে। এই যে জিনিসগুলো, যে পরিবর্তন, সময়ের সাথে সাথে যুগের যে পরিবর্তন, সেই পরিবর্তন আমরা তুলে ধরতে চলেছি আমাদের এই শ্যামা পূজায়। বিগত বছর তো একটা মেলা ছিল, এবার কি হবে না? হ্যাঁ, এবছরও মেলা থাকবে, কারণ আমাদের এখানে মোটামুটি যত জনসমাগম হয় সেই জন্য মেলা এবছরও আসছে। মানে এই ধরনের থিম এবার বেছে নেওয়ার কারণটা কি? আমাদের এই ধরনের থিম বেছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে এখন যেভাবে যে নতুন প্রজন্ম পুরনো সেই পায়রা বা চিঠি, এই জিনিস ডাকবাক্স কি জিনিস সেটা জানেই না। নতুন প্রজন্মের কাছে এই জিনিসগুলো, পুরনো জিনিসগুলো তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। কোথাকার শিল্পীরা এবারে? আমাদের শিল্পীরা মণ্ডপ বানাচ্ছে, শিলিগুড়ির থেকে এসছেন ওনারা। কি থাকবে মণ্ডপে? মূলত মণ্ডপে ডাকবাক্স পাবেন আপনারা, একটা বাইক পাবেন, যেটা যে ভবিষ্যতে হয়তো দেখা যাবে আমরা বাইক, আমরা যে সাধারণ বাইকটা চালাচ্ছি সেই বাইকটা হয়তো উড়ে যাচ্ছে, সেরকম ভবিষ্যতে চিন্তা করেও কিছু থাকবে। কিছু ইমেলের লোগো থাকবে, জোম্যাটোর লোগো থাকবে, বিভিন্ন র্যাপিডো বা এই জাতীয় বাইকের যে সমস্ত লোগোগুলো সেগুলো থাকবে। আর লাইটে কি থাকবে? লাইটে চন্দননগরে লাইট আলোকসজ্জা থাকছে। এমনি এই পুজোর কদিন কি থাকবে? কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম বা আপনাদের? সাংস্কৃতিক প্রোগ্রাম আমাদের বড় কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম থাকছে না। আমাদের পাড়ার এলাকার ছোটদের নিয়েই একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করার ইচ্ছা আছে আমাদের। প্রতাপ সংঘ এমনি সারা বছরই সামাজিক বিভিন্ন ধরনের কর্মসূচি করে, আপনাদের তো সারা বছরই ধরেন কি করেন? মানে পুজো কদিন কিছু বস্ত্র বিতরণ বা বস্ত্র বিতরণ না হলে আমাদের গত বছর যেমন কম্বল বিতরণ করেছিলাম, আমাদের সেরকমও কিছু চিন্তা ভাবনা আছে। আমরা সেগুলোও চিন্তা করছি সামাজিক কিছু কর্মসূচি করার জন্য। কত বাজেট? আমাদের মোটামুটি 9 থেকে 9.5 লাখ টাকা বাজেট। আপনার নাম বোঝা যদি বলেন। আমার নাম শুভ্রজিৎ দাসরায়, আমি ক্লাবের ট্রেজারার। পান্ডাপাড়া ইয়াংস কর্নারের শ্যামা পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আজ। পান্ডাপাড়ার শেষবাতি ইয়াংস কর্নারের এবছরের শ্যামা পুজোর কাজের সূচনা হলো। নবদ্বীপের শিল্পীরাও এখানে এসেছে। এবার জোর কদমে চলছে প্রস্তুতি। জলপাইগুড়ি পান্ডাপাড়ার শেষবাতির ইয়াংস কর্নার এবার অভিনব মন্দির উপহার দেবে জলপাইগুড়িবাসীকে, আর সেই পুজোর খুঁটি পুজো সম্পন্ন হলো। এবারের থিম দুবাইয়ের মিরাকেল গার্ডেন। পুজোর কয়দিন চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে বিভিন্ন খ্যাতি সম্পন্ন শিল্পীরা। আজকে আমাদের পান্ডাপাড়া শেষবাতি ইয়ংস কর্নারে আগামী 2025-এর শ্যামা পুজোর খুঁটি পুজো ছিল। সেই খুঁটি পুজোকে কেন্দ্র করে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের প্যান্ডেল এবার দুবাইয়ের গ্রিন পার্কের অনুকূলে আমাদের তৈরি হচ্ছে প্যান্ডেল। নবদ্বীপের সব কারিগররা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্যান্ডেলকে তারা ফুটিয়ে তুলবেন। আমরা আপনাদের মাধ্যমে শহরবাসীর কাছে আবেদন জানাতে চাই, আপনারা সবাই শ্যামা পূজার এই শুভ মুহূর্তে আসুন, আমাদের প্যান্ডেলকে পরিদর্শন করুন। আপনাদের ভালো লাগার মধ্যে দিয়েই আগামী দিনের আমাদের পথ চলা উৎসাহিত যোগাবে, এই আশা রেখে আপনাদের সবাইকে আগাম পাক দীপাবলি প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের অভিনন্দন জানাই। আপনাদের এই প্যান্ডেলের বাজেট কীরকম আছে? আমাদের টোটাল বাজেট আনুমানিক 10 লাখের কাছাকাছি যাবে। সুবর্ণ জয়ন্তীতে সবুজ বার্তা। আদরপাড়া ত্রিনয়নী ক্লাবের এবারের পুজোর থিম সবুজ পরিবেশ এবং পরিবেশ সচেতনতা। সুবর্ণ জয়ন্তী বর্ষে 50 বছরের পথ চলাকে স্মরণীয় করতে সবুজায়ন থিমে শ্যামা পুজোর আয়োজন করেছে জলপাইগুড়ির আদরপাড়া ত্রিনয়নী ক্লাব। বৃহস্পতিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো প্রস্তুতি। প্রায় 7.5 লক্ষ টাকা বাজেটের এই পুজো এবার শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সামাজিক বার্তাও দেবে, জানালেন আয়োজকেরা। পুরো মণ্ডপ ও প্রতিমা তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব উপকরণ, কাঠ, বাঁশ ও প্রাকৃতিক সামগ্রী দিয়ে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও এই স্লোগানে সাজানো হচ্ছে থিমের প্রতিটি অংশ। পাশাপাশি পুজোর কদিন নানা সমাজ সেবামূলক কর্মসূচিও নেওয়া হয়েছে। ক্লাব সদস্য দিগ্বিজয় দে বলেন, মহাশক্তির আরাধনার সঙ্গে আমরা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরতে চাই। প্রকৃতি টিকলে তবেই টিকবে জীবন।
উৎসবের আবহে ধীরে ধীরে রূপ নিচ্ছে আদরপাড়া ত্রিনয়নী ক্লাবের সুবর্ণ জয়ন্তীর সবুজ মণ্ডপ, যেখানে দেবী আরাধনা আর পরিবেশ সচেতনতা মিলেমিশে এক হয়ে উঠেছে। 50তম বর্ষ আদরপাড়া ত্রিনয়নী ক্লাবের 50তম বর্ষ। ত্রিনয়নী 50তম বর্ষে এবারের থিম আমাদের হচ্ছে সবুজায়ন, আর সবুজায়নের উপর ভিত্তি করে এই মণ্ডপ সজ্জা তৈরি করা হচ্ছে। আর তার সাথে সামঞ্জস্য রেখে প্রতিমাও হচ্ছে, প্রতিমা করছেন মাধবশীল। আর কি করা হবে এবার? এইবার আমাদের সবার প্রথমে তো যেটা ত্রিনয়নীর 50 বছর উপলক্ষে যেটা সবচেয়ে বাজেট আমাদের 7 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। তো সেই হিসাবে আমরা অনেক কিছু এবার কর্মসূচি নিয়েছি, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, তেমন হচ্ছে সামাজিক সেবামূলক অনেক কর্মসূচি আমাদের থাকছে। বিশেষ করে সবার প্রথমে বন্যায় দুর্গতরা আছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার সাথে যারা মৃত্যু হয়েছে তাদের সবার সমবেদনা জানাই আমরা ত্রিনয়নী ক্লাবের পক্ষ থেকে। আর আমরা তাদের জন্য অনেক কিছু ভাবছি, যদি আমরা পরবর্তীতে সেটা অবশ্যই প্রেসকে জানিয়ে দেওয়া হবে। এবং তার সাথে থাকছে হচ্ছে এই যে ত্রিনয়নীর গোটা রাস্তাটা, এই রাস্তাটা জুড়ে আমরা আলপনার ব্যবস্থা করব, যাতে পুজোর দিনগুলোতে এই সামাজিক কাজের সাথে যেন এই সাংস্কৃতিক কাজটা জড়িত থাকে। তো সেটাও আমরা দেখছি এবং গোটা রাস্তা জুড়ে এই ত্রিনয়নীর আদরপাড়া থেকে আপ টু এই আমাদের ক্লাব পর্যন্ত টোটাল রাস্তাতে আমরা আলপনা করব এবং তার সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছে। এইবার শিল্পীরা তো অনেক বাইরে থেকেও আছে, মূলত ময়নাগুড়ি থেকেও শিল্পীরা আছে, শিলিগুড়ি থেকে আছে এবং নবদ্বীপ থেকেও কিছু শিল্পীরা আছে। তাদের মিলিত প্রচেষ্টায় এই সবুজায়ন থিমকে আমরা বেছে নিয়েছি এবং আমরা জলপাইগুড়িবাসীকে এটা উপহার দেব। মূলত কি থাকবে মানে মণ্ডপে? মণ্ডপটা মূলত থাকবে হচ্ছে থিম ভিত্তিক এবং থিমের মধ্যে যেটা সবচেয়ে সবুজায়ন বলতে আমরা যেটা প্রথমেই বুঝি সেটা হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও। মানুষের গাছ হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় একটা ধর্ম। কারণ দেখছেন যে এই এত বন্যা, এত হরপাবান, এত ঝড়, এই সব কিছুই কিন্তু হচ্ছে কি উষ্ণায়নের প্রভাবে। তো সেই উষ্ণায়ন এবং তার সাথে হচ্ছে আরও গাছ লাগাতে হবে, আরও আমাদের প্রাণ যাতে বাঁচতে পারে, গাছের মাধ্যমে আমাদের প্রাণ থাকবে। তাই জন্য এটা আমাদের কাছে খুব প্রয়োজনীয় একটা মেসেজ, যেটা আমরা এবার জলপাইগুড়িবাসীকে নয় উত্তরবঙ্গবাসীকে দিতে চাই। নাম পরিচয় যদি বলো। আমার নাম দিগ্বিজয় দে, আমি হচ্ছে এই ক্লাবের একজন সদস্য। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 45,000 টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন, রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুট ম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। নিউ জলপাইগুড়িতে এসির তামার তার চুরির ঘটনায় গ্রেপ্তার এক, উদ্ধার তামার তার। চলতি মাসের 3 তারিখ রাতে 32 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সীমা সাহা ও জয়ন্ত সাহার বাড়ি থেকে এসির তামার তার চুরি যায়। ঘটনাটি সামনে আসতেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ দায়ের করা হয় নিউ জলপাইগুড়ি থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আধুনিক প্রযুক্তির সাহায্যে সূত্র ধরে তল্লাশি শুরু করে। অবশেষে 5 তারিখ সেন্ট্রাল কলোনি ব্লক এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে ফুলেশ্বরী নিবাসী জয়ন্ত সরকারকে। অভিযুক্তকে আদালতে পেশ করে 3 দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জেরা করে অবশেষে গতকাল পুলিশ কাশ্মীর কলোনি এলাকা থেকে উদ্ধার করে চুরি হওয়া এসির তামার তার। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে পূর্বেও চুরির একাধিক অভিযোগ রয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী
বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। জলঢাকা নদীর বাঁধ ভাঙা বিপর্যয়ে আশ্রয়হীন একাধিক পরিবার। সমগ্র এলাকা জুড়ে এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপের চিত্র। অনিশ্চয়তায় মোড়া জনজীবন। ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত পুনর্বাসনের আর্জি। ধূপগুড়ির গধেরকুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ প্লাবিত এলাকা পরিদর্শনে এলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।